আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বদ্ধ মাঠ। সেই মাঠ ভেঙে দুইজন নারী প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিযোগীদের নয়, পুরো খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এরশাদ পতনের পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই নেত্রী এমন ভাবে রাজনীতির কেন্দ্র দখলে রাখেন যে কোনো পুরুষ নেতৃত্ব কার্যত প্রান্তিক হয়ে পড়ে তাদের কারণে। কিন্তু এই আধিপত্য সহজে আসেনি। চরম পুরুষতান্ত্রিক এক সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারীর উপস্থিতি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো মানসিকতা তখনকার রাজনীতিতে তো ছিলই না, এখনো নেই। এখন আরো ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে নারীর রাজনীতি। অবজ্ঞা, তাচ্ছিল্য, দুই বেগম জাতীয় শব্দচয়ন সবই ছিল সেই প্রতিরোধের অংশ। তবুও বাস্তবতা হলো তারা কেউই ফাঁকা মাঠে হাঁটেননি, বরং শীর্ষে পৌঁছাতে তাদের রাজনৈতিক দক্ষতা, কৌশল, ধৈর্য আর এই যে দীর্ঘ পথ চলা, সেই পুরুষদের চেয়ে বহু গুণ বেশি হতে হয়েছে, যারা শুরুতে তাদের অস্বীকার করেছিল। ইতিহাসের পরিহাস এখানেই, যে পুরুষরা এক সময় নারী নেতৃত্বকে অসম্ভব ভাবত, শেষ পর্যন্ত তারাই এই দুই নারীর ক্ষমতার ছায়াতলে আশ্রয় খুঁজেছে। দুই প্রধানমন্ত্রীর কাছে তাদের সকল আবদার এবং সকল অন্যায্য চাওয়া নিয়ে গিয়েছে। আজ তাদের একজন প্রয়াত। আসুন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার জীবন এবং রাজনীতি নিয়ে কিছু আলোচনা করি আমরা। যে কোনো দেশের রাজনীতিতে কিছু মৃত্যু কেবল ব্যক্তিগত পরিসমাপ্তি নয়, সেগুলো যুগের পরিসমাপ্তি। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়াণ ঠিক তেমনই একটি ঘটনা। বহুদিন ধরে তার শারীরিক অনুপস্থিতি থাকলেও তিনি রাজনীতিতে উপস্থিত ছিলেন ব্যাপকভাবেই। তিনি ছিলেন, না থেকেও যেন ছিলেন। জীবিত থাকতে যেমন দেশের কুৎসিত রাজনীতি তার জন্মদিন নিয়ে বিভিন্ন খেলার কারণ হয়েছে, তার অসুস্থতা, এমনকি মৃত্যুও সেই বিতর্ক থেকে তাকে মুক্তি দিল না। এটা দুঃখজনক। তার মৃত্যুটা সে কারণে কোনো সাধারণ মৃত্যু নয়, খুবই রাজনৈতিক একটি মৃত্যু। বিগত মাসখানেক ধরে তার অসুস্থতা নিয়ে যে নাটক রাষ্ট্র দ্বারা অনুষ্ঠিত হলো এবং দুঃখজনকভাবে তার নিজের দল এবং পরিবারও সেই নাটকের অংশ হলো, তা আসলে কাম্য ছিল না। যদিও সকল অনিশ্চয়তা, গুজব, চিকিৎসা, বিলম্বিত ঘোষণা সব পার করে বেগম জিয়া চলে গেলেন, বা অফিসিয়ালি তার মৃত্যু ঘোষিত হলো। বেগম জিয়ার এই মৃত্যুকে তাই কেবল বয়সজনিত মৃত্যু বলে আমরা দোয়া কামনায় শেষ করতে পারি না, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো, আরেকটি অস্বস্তিকর অধ্যায়েরও শুরু হলো। সেটা আমাদের স্বীকার করে নিয়েই এগোতে হবে। ৮০-র দশকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে নেতা নির্বাচিত করলে বিএনপিও বাই ডিফল্ট বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসাবে সামনে আনে। কিন্তু রাজনীতিতে আগমন ছিল ইতিহাসের আকস্মিক বাঁক। তিনি রাজনীতি তৈরি করেননি, রাজনীতি তাকে তৈরি করেছিল। এই কথাটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে যৌক্তিক। তিনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেটি ছিল রাজনৈতিক শূন্যতা, একটি সামরিক শাসনাধীন রাষ্ট্রের গণতন্ত্রে ফেরার তীব্র ইচ্ছার সময়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রযন্ত্র যে পথে হাঁটতে শুরু করেছিল, সেই পথে একজন বেসামরিক মুখ সামরিক ছাউনিতে জন্ম নেওয়া হলেও বিএনপির জন্য খুবই অপরিহার্য ছিল। সেই প্রয়োজন পূরণ করেই তার উত্থান ঘটেছে। এখানে তার ব্যক্তিগত সংগ্রামের চেয়ে সময়ের হিসেবটা খুব মূল্যবান। সেই অর্থে তিনি ছিলেন বাই ডিফল্ট নেতা, কিন্তু বাই ডিফল্ট দীর্ঘস্থায়ী হতো না যদি না সেটাকে রাজনৈতিক দক্ষতায় রূপ দেওয়া যেত। তিনি সেটাই করতে পেরেছেন, দক্ষতার সঙ্গে করতে পেরেছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দলকে সংগঠিত করা, শাসন ব্যবস্থার ভেতরের এবং বাইরের শক্তিগুলোকে এক সুতোয় গাঁথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংকে একটি স্থায়ী ঠিকানা দেওয়া, এই কাজগুলো তিনি করেছেন ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই তথ্যটি যতটা সাংবিধানিক ততটাই সাংস্কৃতিকভাবে বিস্ফোরকও। যে সমাজ নারী নেতৃত্বকে নিয়ে দ্বিধাগ্রস্ত, সেখানে তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন দীর্ঘ সময়। ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন তিনি পেয়েছিলেন ব্যক্তিগত ধার্মিকতার কারণে নয়, বরং রাজনৈতিক অঙ্কের কারণে।
ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়, এখানে আদর্শ নয়, শত্রু নির্ধারণই মুখ্য ছিল। তার ক্ষেত্রেও তাই হয়েছে। একদল ধর্মীয় পোশাক পরিহিত পুরুষের মাঝখানে সবচেয়ে উঁচু চেয়ারটিতে তিনি যখন শিফন শাড়ি আর গাঢ় লিপস্টিক পরে বসতেন, রাজনৈতিক নির্দেশনা দিতেন, তখন বাংলাদেশের ধর্মীয় রাজনীতির বাস্তবতা নিঃসন্দেহে হোঁচট খেত। কিন্তু তিনি সেটা করেছেন এবং ভালোভাবেই। সকল উগ্র ধর্মবাদী শক্তিকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার সফলতাও তিনি দেখিয়েছেন। তবে তার রাজনীতির সবচেয়ে সমালোচনাযোগ্য অধ্যায় হিসাবে আমার মনে হয়েছে তিনি মুক্তিযুদ্ধকে মহানভাবে মূল্যায়িত করেননি। যে জামায়াত নেতা ৭১ সালে বেগম খালেদা জিয়া তার ২ সন্তান নিয়ে আত্মগোপনে থাকার স্থানটি পাকিস্তানি সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিল এবং তারপর পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছিল, সেই জামায়াতের সঙ্গেই তার স্বাধীনতা বিরোধী রাজাকারী ইতিহাস জানা সত্ত্বেও তিনি তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে তার এই অবস্থানটি ছিল সবচেয়ে বিতর্কিত অধ্যায়। তিনি সরাসরি ইতিহাসকে অস্বীকার করেছেন এমন প্রমাণ নেই, কিন্তু ইতিহাসের যে ভাষ্য জনগণ প্রতিষ্ঠিত করেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভাষ্য জনগণ মেনে নিয়েছিল, সেটিকে তিনি ঠান্ডা করে দিয়েছেন, ঝাপসা করে দিয়েছেন। শব্দচয়ন, প্রতীক, পাঠ্যপুস্তক, মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের স্থান দেওয়া, সব জায়গায় একটি নির্দিষ্ট বার্তা ছিল। এই বার্তাটি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির জন্য হয়তো কার্যকর ছিল, কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী ঐক্যমত্যের জন্য ছিল ভয়ঙ্কর ক্ষতিকর। এখানেই তার রাজনৈতিক সাফল্য এবং ঐতিহাসিক ব্যর্থতা একসঙ্গে দাঁড়িয়ে আছে। সে কারণেই তিনি আসলে স্বাধীনতাপন্থীদের নেতা হতে পারেননি, হয়েছেন স্বাধীনতা বিরোধীদের নেতা। ৯০-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা তাকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল। সে সময় তিনি কেবল বিরোধী নেত্রী ছিলেন না, তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী ঐক্যের মুখ। এই ভূমিকার জন্যই তিনি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবেন। কিন্তু ক্ষমতায় ফেরার পর, বিশেষ করে ২০০১ সালের পর, তার রাজনীতির গতিপথ বদলে যায়। উত্তরাধিকার প্রশ্নটি সামনে আসে। তারেক রহমানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে, সেটি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে খাপ খায়নি। রাজনীতি ক্রমে পরিবার কেন্দ্রিক হয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় গভীরতর সংকট, বাংলাদেশের রাজনীতির আজকের বিপর্যয়। খালেদা জিয়া চাইলে ভিন্ন পথ নিতে পারতেন। তিনি চাইলে স্বাধীনতার পক্ষের শক্তির একটি বিকল্প ধারাও তৈরি করতে পারতেন। ব্যক্তিগত আচরণে তিনি যে ধর্মীয় গোঁড়ামির কাছে আত্মসমর্পণ করেননি, একথা একটু আগেই বলেছি, সেটি তার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তিনি বারবার ধর্মের কার্ড খেলেছেন, কারণ সেটি কাজ করত বাংলাদেশে, এখন যেরকম কাজ করছে। এখানে তিনি ব্যতিক্রম নন। বাংলাদেশের অনেক শাসকই কোনো না কোনো সময় এই কার্ড খেলেছেন। পার্থক্য ছিল মাত্রার। ২১শে আগস্টের গ্রেনেড হামলা সেই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রকাশ। সেদিন কেবল একটি রাজনৈতিক দল আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছিল সম্ভাব্য সহাবস্থানের ধারণা এবং বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির ধারা। এরপর যা এসেছে, তারেক জিয়ার বিদেশে পলায়ন, বিচার, নির্বাসন, সবই রাজনীতিকে আরো অনমনীয় করেছে। এই পর্বে খালেদা জিয়ার চেয়েও বড় হয়ে ওঠে রাষ্ট্রের অদৃশ্য শক্তিগুলো। বেগম জিয়ার রাজনীতির এই দুর্বলতাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ডের শক্তিশালী করে তুলেছিল। তারা বাজারে নিয়ে এসেছিল -2 ফর্মুলা। -2 ধারণাটি তখন কেবল তত্ত্ব ছিল না, কার্যকর প্রকল্পে পরিণত হয়েছিল। এখনো বর্তমান সেটা। তার মৃত্যুর মধ্য দিয়ে ইউনূসের -2 থিওরির একটি মাইনাস হলো প্রাকৃতিক ভাবে। আরেকজনকে তো মেটিকুলাস ডিজাইনের আওতায় ফেলে নির্বাসনে রাখা হয়েছে। শেখ হাসিনা প্লাস খালেদা জিয়া ইজ ইকুয়াল টু বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি এখন সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার কাঁধে। নির্মম সত্য হলো, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক অসম যুদ্ধে একা হয়ে গেলেন বেগম জিয়ার প্রয়াণে। আর সে কারণেই বেগম জিয়ার প্রয়াণে শেখ হাসিনার শোক বার্তা খুবই খুবই প্রাসঙ্গিক। তিনি সেখানে বেগম জিয়াকে তার গণতান্ত্রিক যুদ্ধে সহযোগী হিসাবে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য। তবে বেগম জিয়ার জীবনের শেষ সময়ের চিকিৎসা নিয়েও যে বিতর্ক তৈরি হলো, তাও রাজনীতির বাইরে নয়। কিন্তু চিকিৎসা, অবজারভেশন, বিদেশে যাত্রা, সব সিদ্ধান্তই রাজনৈতিক ক্যালকুলেশনে ভরা। এখানে দায় একক কোনো পক্ষের নয়। পরিবার, দল, রাষ্ট্র সবাই নিজেদের সুবিধা মতো সিদ্ধান্ত নিয়েছে। ফলে তার মৃত্যুদিন, জানাজার সময়, ঘোষণার ভাষা সবই সন্দেহের চোখে দেখা হবে। এই সন্দেহ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর প্রভাব সবচেয়ে বেশি পড়বে যে দলের উপর, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলটি দীর্ঘদিন ধরেই নেতৃত্ব সংকটে ভুগছে। খালেদা জিয়া ছিলেন সেই প্রতীকী ঐক্যের শেষ সূত্র। তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে যে বিরুদ্ধ শক্তির মোকাবেলা করা কঠিন, তা একটি শিশুরও বোঝার কথা। এখন সেই সংকট আর ঢেকে রাখার সুযোগ থাকবে না। দলটি হয় নতুনভাবে রূপ নেবে, নয়তো প্রান্তিক হয়ে পড়বে। অন্যদিকে যে কথা একটু আগেই বলেছি, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনার অনুপস্থিতি এই মৃত্যুকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। দুই নেত্রী মিলেই ছিল বাংলাদেশের রাজনীতির মূল অক্ষ, মূল সমীকরণ। এই সমীকরণ, এই অক্ষ ভেঙে যাওয়ায় রাজনীতি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতায় যিনি সবচেয়ে স্বস্তিতে আছেন বলে মনে হয় তিনি ডক্টর ইউনূস। বেগম জিয়ার মৃত্যুর পরপরই প্রধান উপদেষ্টা হিসাবে প্রোফাইল ছবি বদলানো ইতিমধ্যেই অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার হয়েছে, আমার কাছে হয়নি। তিনি যে বাংলাদেশকে বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ড এবং তার -2 একজন চলে যাওয়ায় তার যে আনন্দ হচ্ছে, তিনি সেটি আর চেপে রাখতে পারেননি। শেষ পর্যন্ত বেগম জিয়া আজ ইতিহাসের ঊর্ধ্বে চলে গেলেন। এখন তার রাজনীতি নিয়ে তর্ক হবে, মূল্যায়ন হবে, অভিযোগও থাকবে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা যাবে না, তিনি ছিলেন সময়ের প্রতিনিধি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আরো অনিশ্চিত হলো। শেখ হাসিনা জীবিত থাকা সত্ত্বেও রাজনীতির বাইরে, খালেদা জিয়া প্রয়াত, এই বাস্তবতায় -2 প্রকল্পের একটি পর্ব শেষ হলেও আরেকটি পর্ব শুরু হলো। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন উদারতার, শোকের ভাষায় সহমর্মিতা, প্রতিহিংসার বদলে রাষ্ট্রীয় বোধ। যদি এই মৃত্যু থেকে কোনো ইতিবাচক শুরু হয়, তবে সেটি হতে পারে দুই প্রধান রাজনৈতিক ধারার পারস্পরিক স্বীকৃতি, পারস্পরিক বন্ধুতা, পারস্পরিক সম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে মূল জায়গায় রেখে দুই প্রধান দলের গণতন্ত্রের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার সময়। শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী, এই মানসিকতায় ফেরা। কারণ এই দেশে দুই প্রধান দল ছাড়া গণতন্ত্রের ভার বহন করার মতো আর কেউ নেই। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এখানেই যে তার মৃত্যু আমাদের এই কঠিন সত্যগুলো ভাবতে বাধ্য করছে। জীবিত বাংলাদেশ বেগম জিয়াকে স্মরণ করবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে এবং সর্বোপরি একটি যুগের উজ্জ্বল মুখ হিসাবে। আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ আমার সময়ের একজন নারী নেতৃত্বকে হারালো। ওপারে ভালো থাকবেন বেগম খালেদা জিয়া। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল, আমার ইমেলে, আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ এসেছে এবং অধিকাংশই আওয়ামী লীগের অনুসারী বা সমর্থক বা নেতাকর্মী, যাদের একটাই প্রশ্ন, ভাই আওয়ামী লীগের এখন কি হবে? তাদের কথা শুনে মনে হয় কি আওয়ামী লীগের রাজনীতি কি শেষ হয়ে গেল না? এবং এই প্রশ্নটা এত পেয়েছি এবং ব্যক্তিগতভাবে সবার কাছে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে আমি বরং ইউটিউবেই একটু কথা বলি। আমি পেশাগতভাবে যেহেতু জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে কাজ করি, এই গবেষণা পদ্ধতি পড়তে গিয়ে আমি একটা জিনিস শিখেছি। সেটা হলো যে যে কোনো একটা পরিস্থিতিতে দুটো সম্ভাবনা থাকে, একটা বেস্ট কেস সিনারিও, একটা ওয়ার্স্ট কেস সিনারিও। কারণ আমি একটা কাজ করছি, এই কাজের ফলাফলটা কি হবে, যে আমি যেভাবে চাইছি একদম এক্স্যাক্টলি কাঙ্ক্ষিত একটা ফলাফল পেয়ে গেলাম, একটা বেস্ট কেস। আর একটা হলো যে আমি যেভাবে ভেবেছিলাম, যেভাবে কাজটা করলাম সেটা তো হলোই না, একদম মানে পুরো উল্টা একটা ফলাফল পেলাম, মানে ওয়ার্স্ট কেস সিনারিও। তো আমরা যদি কখনো কোনো কাজ করার আগে, যেখানে এই বিষয়টা আসলে প্রাসঙ্গিক, যদি ভাবি এই যে এটা আমি চাই, এটা বেস্ট হতে পারে, কিন্তু এটা নাও হতে পারে, এটা উল্টোটাও হতে পারে, তাহলে কিন্তু আমি যখন কাজটা করব এবং কাজ শেষে একটা ফলাফল পাবো, তখন ফলাফল যে এন্ডেই যাক, আমার যেহেতু একটা পূর্ব প্রস্তুতি ছিল, আমার জন্য ফলাফলটা অ্যাকসেপ্ট করতে ইজি হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আপনি নিজেকে তৈরি করুন যে কি হতে পারে। সম্ভাব্য অনেকগুলো পরিণতি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। এবার একটু পেছনে ফিরে আসি। এই যে গত বছরের 5ই আগস্ট যে রেজিম চেঞ্জটা হলো,
যে জঙ্গি অভ্যুত্থানটা হলো এবং যার ফলে আওয়ামী লীগ একটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে গেল, জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, সেই দিনটার আওয়ামী লীগের কথা একটু চিন্তা করে দেখেন তো। সেদিন অনেকেই বিশ্বাস করত যে আওয়ামী লীগের রাজনীতির শেষ হয়ে গেল, আর আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব নয়। এবং সেই দিন যদি কেউ আওয়ামী লীগের রেটিং করত, বাংলাদেশে মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, তাহলে সেটা অবশ্যই অনেক কম থাকত। আজকে যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা দেখেন, 17 মাসের মাথায়, একথা আমি আরো আগে বলেছি, আজকে কি গত বছরের 5ই আগস্টের মতো নাজুক অবস্থায় আওয়ামী লীগ আছে? আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি গত বছরের 5ই আগস্টের মতো আওয়ামী লীগকে ভাবছে? নাকি আজকে তারা গত 17 মাসে বাংলাদেশের যে অবক্ষয় দেখেছে, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা দেখেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছে, বিচার বিভাগ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, কোথাও কোনো সুখবর নেই। এই যে সারা দেশ জুড়ে অরাজকতা, এই যে ইনুস গংদের চরম ব্যর্থতা, এই যে বিএনপি জামাতের রাজনৈতিক স্বরূপে আবির্ভূত হওয়া, এবং আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল কতখানি খারাপ হইতে পারে, এই 17 মাসের বিএনপি না দেখলে আপনাদের যতই আমরা বলতাম আপনারা বিশ্বাস করতেন না। সুতরাং এই 17 মাসে আওয়ামী লীগ কি গেইন করেছে? এমন একটা ব্যবস্থা যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং মাস শেষে অটোমেটিক সেখানে ইন্টারেস্ট যোগ হচ্ছে, আপনি কিন্তু কিছু করছেন না। তো আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক, গত 17 মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে। সুতরাং এই যে প্রাপ্তিটুকু, এটা আপনি দেখবেন না? আমি জানি আমার নেতাকর্মীরা ভীষণ কষ্টে আছে, যারা বাংলাদেশে আছে, যারা জেলে আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। জেলে এত খারাপ অবস্থা, ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না। জেল থেকে আমি নিয়মিত খবর পাই, আমাদের রাজবন্দীরা একাধিক মিথ্যা মামলার সাফার করতেছেন, জেলে কষ্ট করতেছেন। আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এবং তৃণমূল, যারা দল 15 বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি, তারাও চরমভাবে নির্যাতিত হচ্ছে, এইটা স্বীকার করি। এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা সবই আছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি, অন্তত আর কিছু না পারি ফেসবুকে একটু কথা বলছি, এই যে ইউটিউবে কথা বলছি। আমাদের সাথে গত 15 বছরের 6 মাস যেসব হাইব্রিডরা মিশেছিল, যারা মধু খেয়েছে, তারা ঝরে গেছে। আমাদের সেই সব নেতারা, যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, দলের দায়িত্ব দিয়েছিল, তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে। আমি নিজে দেখেছি, দিনের এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দেখেছি, সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং ওবায়দুল কাদের, একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক, তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগতো। সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে। আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না।
এবং নেত্রীও এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না, সব আমলনামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। সম্প্রতি দ্য ওয়াল, একটা অনলাইন নিউজ পোর্টাল, সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনাদের অনেকেই পড়েছেন, যারা পড়েননি এটা পড়ে দেখবেন। সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন। বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নেতৃত্ব কিরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন। তিনি ক্লিয়ারলি বলেছেন এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন, আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন, কথা বলবেন। অর্থাৎ আমাদের সেই সব নেতা, ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট, আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে, কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে? আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা ফেসবুক ছিল, সেই ফেসবুকে প্রতিদিন তার স্যুট টাইয়ের ছবি দেখতাম আমরা। কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে আবার মনে পড়ে না। একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে। এই লিডারশিপ গণ অনেকেই আমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলেন, এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই দলের অনুকূল সময় আসলে, দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে? দ্য আনসার ইজ নো, আসবে না। যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে। নেত্রী ক্লিয়ারলি বলেছেন ইভেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা 1/11 2007 সালের সময় তখনও দেখেছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন, তিনি সেই অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন। এই যে গত 17 মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই, তিনি কাজ করছেন। কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক, সেটা সেভাবে কাজ করছে না, সেই টিমওয়ার্কটা নাই। সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয়। দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান পাচ্ছিল না, সেটা দেশে বলেন কিংবা বিদেশে বলেন। আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময় বিদেশেও আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না। এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট, এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে। যে লন্ডনে একটা ছেলে আছে তহিদ, ফয়েজ খান তহিদ, আমি ওই ছেলেটাকে বাংলাদেশ থেকে চিনি অনেক আগে। এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে, ইয়াং, অধিকাংশ ইয়াং, আমাদের মতো বুড়া টুড়া কয়েকজন আছে। এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজার থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লিখেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে। এই যে 5ই আগস্টের পর থেকে ইউনূস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে সবকিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে। আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না, জাস্ট ইউ নিড দ্য আইডিয়া, ইউ নিড টু নো হাউ টু ডু ইট। এই কাজগুলো হচ্ছে। একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন, ধান্দাবাদ জেনারেশন, এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা, এই প্রশ্নটি অবান্তর। প্লিজ
এভাবে ভাববেন না। কষ্ট রাজনীতির অংশ, সাফারিংস রাজনীতির অংশ। আপনি হয়তো বলবেন যে মিয়া বড় কথা বলেন, বিদেশে নিশ্চিত আছে। 40 বছর ধরে তো এই রাজনীতির সাথে আছি। হয়তো আজকে শারীরিকভাবে একটা নিরাপদ দূরত্বে আছে, কিন্তু মানসিকভাবে তো সংকটের ভেতরে আমরাও আছি। আমার বাবা মারা গেছে, আমি তার কবরটা জিয়ারত করতে যেতে পারিনি। মৃত্যুর সময় ছিলাম না, পরে যাব, 28শে জুলাই টিকিট কেটেছিলাম, যেতে পারিনি। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি। আমার নেতৃত্ব এক রাতে তার ভাই, মা, বাবা সব কতজন আত্মীয় হারিয়েছেন, এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই আরাম আয়েশ, তা নয়। আমি কিন্তু একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম, সেই হিসেবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগও করছি। দিস ইজ পলিটিক্স। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব। 14 বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন, 55 বছরের জীবন তার। আমরাও তো তার চাইতে বেশি বয়স। এই 55 বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা হয়েছেন। কি অসাধারণ রাজনৈতিক অর্জন। আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন, বঙ্গবন্ধুর সৈনিক হন, আজকে আপনি যত কষ্টে থাকেন, ইউ উইল নট ফিল ব্যাড। আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। আমরা নানা রকম কষ্টে আছি। বিশ্বাস করেন, আমার খুব ইচ্ছে করলেও আমি $10 এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না। আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী, সে কত কষ্টে আছে, এই $10 মানে 800 টাকা তার জন্য কাজে লাগবে। আমাদের এখানে নোমান শামীম বলে একটা ছেলে আছে সিডনিতে, অস্থির করে ফেলে আমাদের। বুয়েটের একজন সিনিয়র লিডার আছে নাজমুল ভাই, পাগল করে ফেলে। আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই, এবং তারা একটা লিগ্যাল ফান্ড করেছে। যার আইনি সহায়তা লাগে, যার 1000 টাকা 500 টাকা লাগে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আসেনি, তারাও সেখানে ডোনেট করে। তো উই অল আর ট্রাইং। অনেকে আমাকে বলেন যে এই 15 জনের মিছিল করে কি হবে, 5 লাখ লোক একদিন আনলেই হয়। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, চাইলে 5 লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে, কিন্তু নেত্রী হয়তো মনে করেন দিস ইজ নট দ্য টাইম। রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, বেঁচে আছেন, এবং তার সামনে হোল পিকচারটা আছে। আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মতো, আমি হয়তো লেজ ধরে মনে করি এটাই হাতি, কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি, কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি, কিন্তু পুরো পিকচারটা শেখ হাসিনার কাছে আছে। তারেক রহমান ফিরেছে বলেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, এটা ধারণা করা কোনো মানে আমি সুবিবেচনা প্রসূত ব্যাপার নয়। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চলবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তিতেই চলবে, আওয়ামী লীগের শক্তিতেই সে চলছে, এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে। আওয়ামী লীগ এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হঠকারিতায় পরিণত হয়। সুতরাং এখনো সব শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয়। হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে, হয়তো হবে না। আলোচনা কিন্তু পর্দার আড়ালে থেমে নেই, আলোচনা চলছে। তবে নিশ্চিত ইউনূসগঞ্জ যে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে, এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন। কালকে দেখেন এত সাজানো সুন্দর 300 ফিট পূর্বাচলের এই রাস্তাটা, কালকে জনসভার পরে এই জায়গাটা কি হয়েছে, এবং তছনছ করে দিয়ে চলে গেছে। আমি আশা করব বিএনপি এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই জায়গাটা আবার তার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে। গড়া কঠিন, ধ্বংস করা সহজ। অনেক কষ্ট করে শেখ হাসিনা গড়েছেন, এখন এসে ইউনূস তো দেশটার, বলেছি বারবার বলছি,
ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন, দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন, দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে? বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে? তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে, যে দল ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে, সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না। কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেংথের জায়গা থেকে সরে আসে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিতার দিকে ঝুঁকে যায়, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করে, মডেল দেখতে মাথা আওলায় যায়, তখনই দলটা সংকটে পড়ে। কিন্তু দলটা আবার ঘুরেও দাঁড়ায় এবং তৃণমূল আপনাদের নিয়েই শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ তার সুদিন ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের সুদিন মানেই আসলে জনগণের সুদিন। আওয়ামী লীগ তো অনেক করেছে, 15 বছর ক্ষমতায় ছিল, আপাতত ধরেন 5 বছর ক্ষমতায় থাকলো না, কি হয়েছে? কিন্তু এই 5 বছর, এই যে 17 মাস ক্ষমতায় নাই, সাফার করতেছে বাংলাদেশ, আমরা করতেছি, আমরা নেতাকর্মীরা করছি, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাংলাদেশ তো সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে, এবং আমি বিশ্বাস করি সেটা শেখ হাসিনার নেতৃত্বেই, এবং সেটা অনেক বেশি দূরের কোনো ব্যাপার নয়। সুতরাং হতাশ হবেন না। হতাশা আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না, বরং লেটস ফেস দ্য রিয়ালিটি। আমাদের দুঃসময় যাচ্ছে। তারেক রহমান তার রাজনৈতিক অতীতকে যদি আমি কনসিডারেশনে নেই, তাহলে তার হাতে কোনো ম্যাজিক নেই, বরং তিনি আরো বেশি আক্রমণাত্মক হতে পারে আওয়ামী লীগের উপরে। এটা এটা আমি এই মুহূর্তে বলি না এই কারণে, আই ওয়ান্ট টু গিভ হিম এ চান্স। 17 বছর বাইরে ছিলেন, তার রাজনীতিটা আমাদের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, কিন্তু তার পক্ষের লোকজন বলতে পারে যে না, হি হ্যাজ চেঞ্জড এ লট, অ্যান্ড উই হ্যাভ টু সি ওয়েদার হি হ্যাজ চেঞ্জড অর নট। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন না করে তিনি যদি নেতা হন, তিনি যদি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেখানেই তার বিতর্কের শুরু, এবং তার সামনের যে রাজনীতি, সেটা আসলেই এক কঠিন চ্যালেঞ্জের। সুতরাং আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অন। আওয়ামী লীগ শেষ হওয়ার কিছু নেই। নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন, শি নোজ দ্য হোল পিকচার, এবং দ্য গেম ইজ অন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।